আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আজিবুর রহমান স্যারের বইয়ের কোষ রসায়ন চ্যাপ্টারটার অনুশীলনী প্রশ্নগুলো সলভ করব। এমন ভাবে আমরা সলভ করি যেন আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি রিভিউ হয়ে যায়। তো শেষ পর্যন্ত ক্লাসটা অবশ্যই দেখবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে, যে অধিকাংশ উদ্ভিদের শুষ্ক ওজনের শতকরা কত ভাগ কার্বোহাইড্রেট থাকে? অধিকাংশ উদ্ভিদের শুষ্ক ওজনে শতকরা কত পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে? এটার অ্যান্সার হচ্ছে 50 থেকে 80%। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিউমেরিক্যাল কিছু তথ্য, সংখ্যাগত কিছু ইনফরমেশন টুকটাক দরকার হয়। সো এটা হচ্ছে এরকম একটা ইনফরমেশন, একটু মনে রাখবা। অধিকাংশ উদ্ভিদের শুষ্ক ওজনের শতকরা কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? 50 থেকে 80%। তো এরকম কিছু কিছু পার্সেন্টেজ আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আছে, যেমন তোমরা একটু মনে রাখতে পারো, বোর্ডেই লিখে দিই। যেমন তোমরা একটু মনে রাখতে পারো যে আমাদের তুলার মধ্যে, কোথায়? তুলায়, আমাদের তুলায় তুলায় সেলুলোজের পরিমাণ কত? তুলায় সেলুলোজের পরিমাণ হচ্ছে, বলা হয়ে থাকে 94%। ঠিক আছে, তারপরে যদি বলা হয় কাঠে কত, তারপর হচ্ছে কাঠে সেলুলোজের পরিমাণ হচ্ছে 60%। ঠিক আছে, তাহলে দেহের মোট শুষ্ক ওজনের শতকরা 50 থেকে 80% হচ্ছে কার্বোহাইড্রেট। এর পাশাপাশি আমরা দেখব যে তুলায় সেলুলোজের পরিমাণটা হচ্ছে আমাদের 94%, কাঠের মধ্যে হচ্ছে 60%। ওকে, তারপরে আছে কি, যে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে কোনটা? হাড়ের সন্ধিস্থলে আমরা জানি যে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে থাকে যেটা, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, এটা কার্বোহাইড্রেটের বিভিন্ন আহ গুরুত্বপূর্ণ কিছু ব্যবহারিক প্রয়োগ আছে, কিংবা গুরুত্বপূর্ণ কিছু রিজন আছে, কাজ আছে, সেখান থেকে এই প্রশ্নটা করা হয়েছে। সো 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেটের কিছু কাজ সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে, কিছু ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট, সেটা একটু আমাদের দেখা জরুরি। সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এফএসএইচ যে হরমোন আছে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কিংবা লুটিনাইজিং হরমোন, তারা কোন ধরনের? তারা কিন্তু গ্লাইকোপ্রোটিন টাইপের। তার মানে এগুলো তৈরিতে আমাদের কার্বোহাইড্রেট দরকার হয়ে থাকে, তারা হচ্ছে গ্লাইকোপ্রোটিন টাইপের। ওকে, তারপরে হচ্ছে আমাদের কোনটা আসে, যেমন হেপারিনের কথা বলতে পারি। আমরা জানি যে হেপারিন যেটা থাকে সেটা কিন্তু রক্তটাকে জমাট বাঁধতে দেয় না। তো এই যে আমাদের হেপারিনটা, সেই হেপারিনটা কিন্তু কি হিসেবে? হেপারিনটা কিন্তু এক ধরনের পলিস্যাকারাইড। এটা বইয়ের কথা, ঠিক আছে, বইয়ে একদম ডিরেক্টলি এই কথাগুলো কিন্তু বলা আছে যে হেপারিন যেটা থাকে এরা হচ্ছে পলিস্যাকারাইড টাইপের গঠন, অথবা এদের গঠন তৈরিতে পলিস্যাকারাইডের দরকার হয়ে থাকে। এবং একই সাথে মনে রাখবা যে কিছু কিছু কোএনজাইমও কিন্তু কার্বোহাইড্রেট প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, তারপরে বলা আছে 3 নাম্বারটা, যে বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট কয় ধরনের? আমরা জানি রিডিউসিং সুগার হতে পারে, নন রিডিউসিং সুগার হতে পারে, কিংবা আংশিক রিডিউসিং সুগার হতে পারে। ওকে, তাহলে কয় ধরনের হয়? 3 ধরনের হয়। তাহলে এই সংক্রান্ত আমাদের কিছু জিনিস একটু জেনে রাখা জরুরি। যেমন আমরা যদি বলি যে আমাদের সকল, দেখা যায় যে মোটামুটি সকল ধরনের যে মনোস্যাকারাইড গুলো আছে তারা কিন্তু হয় রিডিউসিং সুগার। তাহলে মোটামুটি আমরা বলতে পারি সকল ধরনের যে মনোস্যাকারাইড গুলো আছে সেগুলো হয়ে থাকে হচ্ছে রিডিউসিং সুগার, রিডিউসিং সুগার। অন্যদিকে হচ্ছে আমাদের যে পলিস্যাকারাইড যেগুলো আছে, যেমন স্টার্চ সেলুলোজ, তারপর হচ্ছে গ্লাইকোজেন, এগুলোকে আমরা বলতে পারি অবিজারক শর্করা। কি বলতে পারি? নন রিডিউসিং সুগার অথবা হচ্ছে অবিজারক শর্করা। এরা হচ্ছে নন রিডিউসিং সুগার। এবং আমাদের যদি বলা হয় যে ম্যালটোস, এই ম্যালটোসটা হচ্ছে আংশিক রিডিউসিং সুগারের একটা এক্সাম্পল, আংশিক রিডিউসিং সুগারের হচ্ছে একটা এক্সাম্পল। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যালটোস। ওকে, তারপরে আসি আমরা 4 নম্বরে, যে পাকা আঙ্গুরে আমাদের গ্লুকোজের শতকরা পরিমাণ কতটুকু? আমাদের পাকা আঙ্গুরে গ্লুকোজের শতকরা পরিমাণ হয়ে থাকে কত? 12 থেকে 30%। এখানে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, যে ইক্ষুর রস বা আখের রসে সুক্রোজের পরিমাণ থাকে কত পার্সেন্ট? 15%-এর মতো। ওকে, তো এখানে একটা জিনিস মনে রাখবা, যে ইক্ষুর রসে আমাদের সুক্রোজের পরিমাণ কত পার্সেন্ট? সুক্রোজের পরিমাণ হচ্ছে 15%। ছোট করে আমরা একটু মনে রাখবো এটা। তারপরে দেখো 5 নাম্বারটা, যে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কোনটা? 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড আমরা জানি আছে গ্লিসারালডিহাইড, এবং আরেকটা আছে হচ্ছে ড্যাপ, আমরা বলে থাকি ডাইহাইড্রোক্সি এসিটিন ফসফেট। এটাও কিন্তু একটা 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। আর এই যে এরিথ্রোজ যেটা আছে, এটা কিন্তু 4 কার্বন বিশিষ্ট।
4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, এটাকে বলা হয় টেট্রাস্যাকারাইড। টেট্রা মানে হচ্ছে 4। আর রাইবোজ, ডিঅক্সিরাইবোজ এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কি, এগুলো হচ্ছে পেন্টোজ সুগার, মানে এদের কার্বনের সংখ্যা হচ্ছে কয়টা, 5টা, এবং তারাও কিন্তু মনোস্যাকারাইড। তো আমাদের এর পাশাপাশি আমরা মনে রাখতে পারি যে পেন্টোজ সুগারের আরো কয়েকটা এক্সাম্পল কিন্তু আছে। ঠিক আছে, পেন্টোজ সুগারের আরো কয়েকটা এক্সাম্পল কিন্তু আছে। যেমন আমরা বলতে পারি এরকম, রাইবোজ যেমন আছে তেমনি আছে হচ্ছে রাইবুলোজ, এটাও কিন্তু পেন্টোজ সুগার। ওকে, তারপরে হচ্ছে আমাদের জাইলোজ আছে, জাইলোজ, জাইলোজ আছে, সাথে আছে হচ্ছে জাইলুলোজ, জাইলুলোজ। ক্লিয়ার? এই সবগুলাই কিন্তু আমাদের পেন্টোজ সুগারের এক্সাম্পল। সো এগুলো একটু টুক করে আমাদের মনে রাখতে হবে, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবুলোজ, জাইলোজ, জাইলুলোজ। এই জন্যই ভাইয়া এই ক্রমানুসারেই তোমাদের পড়াইলো, যেন তোমরা সহজে জিনিসটা হচ্ছে কি করতে পারো, মনে রাখতে পারো। ওকে, আরেকটা একটু প্রশ্ন, একটু আনকমন যদি জিনিস আসে, তাহলে অ্যারাবিনস। এই অ্যারাবিনসও কিন্তু আমাদের একটা কিসের উদাহরণ? অ্যারাবিনসও কিন্তু আমাদের একটা পেন্টোজ সুগারের উদাহরণ। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস আমরা মনে রাখবো। অ্যারাবিনস হচ্ছে একটা পেন্টোজ সুগার, এটা 5 কার্বন বিশিষ্ট একটা মনোস্যাকারাইড। ওকে, তারপরে আসো নিচের কোনটা ডাইস্যাকারাইড। তো আমরা জানি যে ডাইস্যাকারাইড কোনটা এদের মধ্যে, সেলোবায়োজ। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এখান থেকে বেশ কিছু জিনিস হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন জানতে হবে। যেমন আমি যদি বলি হচ্ছে সেলোবায়োজের কথা, সেলোবায়োজ, তাহলে কি মনে রাখতে হবে, সেলোবায়োস হচ্ছে একটা ডাইস্যাকারাইড, তার মানে এটার মধ্যে 2টা মনোস্যাকারাইড থাকবে। সো মনোস্যাকারাইড 2টা হচ্ছে গ্লুকোজ, কিন্তু বুঝতে হবে এটা কোন ধরনের গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ না বিটা ডি গ্লুকোজ। তো মনে রাখতে হবে যেহেতু এখানে ব আছে, তার মানে এরা হচ্ছে বিটা গ্লুকোজ। কি গ্লুকোজ এরা হচ্ছে বিটা গ্লুকোজ। 2টা বিটা গ্লুকোজ মিলিত হয়ে আমাদের বাইস্যাকারাইড সেলোবায়োস তৈরি করবে। সেম ব্যাপার, যদি এখানে বিটা গ্লুকোজের বদলে আলফা গ্লুকোজ থাকতো, তখন সেক্ষেত্রে আমরা পাইতাম হচ্ছে ম্যালটোজ। কি পাইতাম আমরা সেক্ষেত্রে পাইতাম হচ্ছে ম্যালটোজ। ওকে, তাহলে আমরা 2টা ডাইস্যাকারাইড দেখলাম, একটা হচ্ছে আমাদের সেলোবায়োজ এবং আরেকটা হচ্ছে আমাদের ম্যালটোজ। এরপরে আসি হচ্ছে আমরা কিসের মধ্যে, আমরা পড়বো হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ কোথায় পাওয়া যায়? দুধের মধ্যে পাওয়া যাবে। ল্যাকটো সংক্রান্ত যে কোনো কিছুই আসলে দুধের সাথে জড়িত। সো ল্যাকটোজ আসলে তৈরি হয় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ দিয়ে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ দিয়ে হচ্ছে আমাদের ল্যাকটোজটা তৈরি হবে। ওকে, এবং এরপরে আসে কোনটা, এরপরে আসে হচ্ছে সুক্রোজ। আমি জানি যে সুক্রোজও কিন্তু একটা ডাইস্যাকারাইড, এবং এই সুক্রোজের মধ্যে থাকে আসলে গ্লুকোজ এবং হচ্ছে ফ্রুক্টোজ, কিন্তু বুঝতে হবে কোন ধরনের গ্লুকোজ। সুক্রোজের মধ্যে থাকে আলফা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ। ওকে, বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে এই সবগুলো হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড, মনে রাখতে হবে। সেলোবায়োজ বি দিয়ে মনে রাখতে হবে আমরা, বিটা গ্লুকোজ প্লাস বিটা গ্লুকোজ। ম্যালটোজ মানে 2টাই আলফা গ্লুকোজ এখানে থাকবে। ল্যাকটোজ মানে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। আর সুক্রোজ বলতে আমরা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, বাট আলফা গ্লুকোজ প্লাস হচ্ছে বিটা ফ্রুক্টোজ, মনে থাকবে। এই গেল। এখন যদি আমরা পলিস্যাকারাইডের ক্ষেত্রে আসি, পলিস্যাকারাইডের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হয় যে স্টার্চের মধ্যে আমরা পাবো কি, আলফা গ্লুকোজ। ওকে, আলফা ডি গ্লুকোজ আমরা পাবো। এরপরে যদি আসি হচ্ছে আমরা গ্লাইকোজেন, গ্লাইকোজেন সংক্ষেপে লিখলাম গ্লাইকোজেন, এখানে পাবো হচ্ছে আমরা আলফা গ্লুকোজ। তাহলে আমরা কি বুঝলাম, 2টা সঞ্চয়ী পলিস্যাকারাইড। আমরা জানি স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চিত বস্তু, আর গ্লাইকোজেন হচ্ছে প্রাণীর দেহের সঞ্চিত বস্তু। সো এই 2টার মধ্যে আমরা পাই হচ্ছে আলফা ডি গ্লুকোজ। অন্যদিকে যদি আমরা আসি হচ্ছে আরেকটা সেলুলোজ, যেটা উদ্ভিদের গাঠনিক পলিস্যাকারাইড, এটার মধ্যে থাকবে কিন্তু আমাদের বিটা গ্লুকোজ। এটা আবার বিটা গ্লুকোজের পলিমার। ঠিক আছে, বিটা ডি গ্লুকোজের পলিমার হচ্ছে আমাদের সেলুলোজ, মনে থাকবে। তো আমরা জানি যে স্টার্চের মধ্যে আমরা 2 ধরনের কার্বোহাইড্রেট দেখতে পারি, একটা হচ্ছে সরল শৃঙ্খলের অ্যামাইলোজ এবং আরেকটা হচ্ছে কি জটিল শাখান্বিত পেঁচানো অ্যামাইলোপেকটিন। এই 2টা নিয়ে আমাদের স্টার্চটা গঠিত হয়। যাই হোক, আরেকটা হচ্ছে রেফিনোস। রেফিনোসটা মনে রাখতে হবে, রেফিনোসটা কি, রেফিনোসটা হচ্ছে আসলে ট্রাইস্যাকারাইড। ঠিক আছে, রেফিনোসটাকে আমরা বলে থাকি ট্রাইস্যাকারাইড। তুমি দেখছো যে ডাইস্যাকারাইড মানে 2টা মনোস্যাকারাইড একত্রিত হয়ে ডাইস্যাকারাইড তৈরি করছে, আর রেফিনোজের ক্ষেত্রে 3টা মনোস্যাকারাইড একত্রিত হবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ। খুব সহজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ, এটা মিলে হচ্ছে আমাদের রেফিনোজ নামক একটা ট্রাইস্যাকারাইড তৈরি করছে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? ওকে, তাহলে
একটা মনোস্যাকারাইড থেকে বা দুইটা মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড কোন বন্ধনের মাধ্যমে তৈরি করতে পারে? আমরা জানি যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে আমাদের দুইটা কার্বোহাইড্রেটের মধ্যে বন্ধন ক্রিয়েট হয়। এই টুকটাক জিনিস আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে। উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড সুক্রোজের রাসায়নিক সংকেত কোনটি? তাহলে আমাদের প্রশ্নের মধ্যেই একটাই গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যেখানে বলা আছে যে উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড কোনটা? অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের সুক্রোজ। তো সুক্রোজের রাসায়নিক সংকেত কোনটা আমাদের এখানে? C12H22O11, খুবই সহজ। আচ্ছা, তারপরে দেখো এই যে C6H10O5, এটা আসলে কিসের সংকেত? পলিস্যাকারাইড গুলোর সংকেত হচ্ছে এরকম C6H10O5। ওকে, আর C6H12O6 এটা কিসের সংকেত? এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, এটা একটা হেক্সোজ বলে থাকি। কারণ কি? কারণ কার্বনের সংখ্যা হচ্ছে 6টা। ওকে, তাহলে ট্রায়োস, তারপর টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, এই সবগুলা কিন্তু মনোস্যাকারাইড। ঠিক আছে, সবগুলো হচ্ছে মনোস্যাকারাইড। 8 নম্বর, সকল প্রকার সালোক সংশ্লেষণকারী উদ্ভিদে নিচের কোনটি থাকে? তো এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে হচ্ছে 1 নম্বর, অর্থাৎ সুক্রোজ। কেন এটার আনসারটা সুক্রোজ হয় আমি তোমাদের বলি। সকল প্রকার সালোক সংশ্লেষণকারী উদ্ভিদের ক্ষেত্রে প্রথম ব্যাপার যে আমাদের উদ্ভিদের যদি বলা হয় যে প্রধান ডাইস্যাকারাইড কোনটা, তখন অ্যান্সার কিন্তু আসে সুক্রোজ। তুমি একটু অপশনগুলো বাকিগুলো দেখো। ল্যাকটোজ, এটা দুধের মধ্যে পাওয়া যায়। মল্টোজ কিংবা হচ্ছে র্যাফিনোজ, আমি জানি যে র্যাফিনোজটা আসলে একটা ট্রাইস্যাকারাইড, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ। তো উদ্ভিদের পাতার মধ্যে যেই খাবারটা তৈরি হয়, সেই খাবারটা কিভাবে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়? প্রবাহিত হয় কিন্তু সুক্রোজের মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। উদ্ভিদের পাতায় তৈরিকৃত খাদ্য বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয় কিসের মাধ্যমে, অথবা কি রূপে প্রবাহিত হয়? তখন অ্যান্সার কিন্তু হয় হচ্ছে আমাদের কোনটা? অ্যান্সার কিন্তু হয় হচ্ছে সুক্রোজ। ক্লিয়ার? তারপর আসি 9 নাম্বারটা। কমপক্ষে কয়টা মনোস্যাকারাইড পলিমারভুক্ত হয়ে পলিস্যাকারাইড গঠন করে? আমরা জানি পলিস্যাকারাইড হওয়ার জন্য 10 অথবা 10-এর অধিক মনোস্যাকারাইড থাকতে হয়। ব্যাপারটা এরকম আমরা লিখতে পারি, 10 অথবা 10-এর অধিক মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে একত্রিত হয়ে তারা কিন্তু পলিস্যাকারাইড তৈরি করতে পারে। ওকে, তারপর 10 নাম্বারটা, সবচেয়ে বেশি সেলুলোজ কোনটার মধ্যে আছে? আমরা জানি যে তুলার মধ্যে আছে সবচেয়ে বেশি পরিমাণে সেলুলোজ, যেটার পরিমাণ কত? হ্যাঁ, যেটার পরিমাণ হচ্ছে আমাদের 94%। তুলার মধ্যে সেলুলোজের পরিমাণটা কত? তুলার মধ্যে সেলুলোজের পরিমাণটা হচ্ছে আমাদের 94%। আর কাঠের মধ্যে সেলুলোজের পরিমাণটা কত ছিল? 60%। আরেকটা জিনিস এখানে মনে রাখতে পারো যে লিনেন, এই লিনেনের মধ্যে আমাদের সেলুলোজের পরিমাণ থাকে হচ্ছে 90%-এর মতো। ওকে, সো একসাথে আমরা সবগুলো পার্সেন্টেজ হচ্ছে একসাথে আবার দেখে রাখলাম, এটা প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের আছে। আচ্ছা, এরপর দেখো লিনেন, তুলা, কাঠ, এই তিনটাই আমরা দেখলাম। কোন জৈব যৌগটি জীবমণ্ডলে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? এটার অ্যান্সার কিন্তু হচ্ছে সেলুলোজ। এবং যদি বলা হয় যে দ্বিতীয় সর্বাধিক পরিমাণে কোনটা পাওয়া যায়, তখন অ্যান্সার হচ্ছে আমাদের স্টার্চ। ঠিক আছে, একটু মনে রাখবা। এবং সেলুলোজ কিন্তু উদ্ভিদের গাঠনিক পলিস্যাকারাইড, অন্যদিকে স্টার্চটা হচ্ছে উদ্ভিদের সঞ্চয়ী পলিস্যাকারাইড। 12 নম্বরটা দেখো যে গবাদি পশুকে ঘাস হজম করতে সহায়তা করে থাকে কোন এনজাইম? সো ঘাসের যে গাঠনিক পলিস্যাকারাইড সেটা অবশ্যই সেলুলোজ। সো সেলুলোজকে হজম করতে পারবে সেলুলেজ নামক এনজাইম, আমরা এটা জানি। আচ্ছা, তারপরে দেখো অন্যান্য যে এনজাইমগুলো আছে একটু আমরা দেখি। যেমন ট্রিপসিন, এই ট্রিপসিন কিন্তু চোখের ছানির অস্ত্রোপচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর তোমরা জিওলজি যখন পরিপাক শোষণ চ্যাপ্টারটা পড়বা, তখন দেখবা এই ট্রিপসিনটা আসে থেকে প্যানক্রিয়াস থেকে কিন্তু আসে আমাদের ট্রিপসিনটা, অগ্ন্যাশয় রস থেকে। আচ্ছা, আর এই যে পেপসিন যেটা আছে, তারা কিন্তু পেপসিনোজেন হিসেবে ইনঅ্যাক্টিভ একটা এনজাইম হিসেবে সিক্রেটেড হয় থেকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে, রাইট? আচ্ছা, তো সেই পেপসিনোজেনকে পেপসিন নামক সক্রিয় এনজাইম বানায় কে? আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এটা কিন্তু আমাদের গ্যাস্ট্রিক জুসের একটা এনজাইম বা পাকস্থলী থেকে আসে এটা। আর জাইমেজ নামক কিছু এনজাইম, এটা পাওয়া যায় আসলে ধরো ইস্ট নামক কিছু ছত্রাকের মধ্যে। এবং এই জাইমেজ নামক এনজাইমের মাধ্যমে তারা ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া করতে পারে। তোমরা অনেকে জানো হয়তোবা যে অবাত শ্বসন প্রক্রিয়ার কথা যদি বলি, সেটা কোষের মধ্যে সংঘটিত হবে, আর ফার্মেন্টেশন বা গাজন কিন্তু কোষের বাইরে সংঘটিত হবে। ওকে, 13 নম্বরটা দেখো যে পেপটাইড বন্ধনী কোন যৌগের ক্ষেত্রে দেখা যায়? মনে রাখতে হবে যে প্রোটিনের মধ্যে আমরা দেখতে পাই পেপটাইড বন্ধনী। আমরা জানি যে প্রোটিনকে ভাঙলে আমরা অসংখ্য মনোমার হিসেবে অ্যামিনো অ্যাসিড পাই। তো প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড একে অপরের সাথে পেপটাইড বন্ধনে যুক্ত হয়ে তারা কিন্তু
কি তৈরি করে? প্রোটিন নামক পলিমার তৈরি করতে পারে। আর এই কার্বোহাইড্রেটের মধ্যে আমরা কি পাই? গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আর লিপিডের মধ্যে আমরা কোন ধরনের বন্ধন পাবো? এস্টার বন্ধনই আমরা পেয়ে থাকি। ক্লিয়ার? 14 নাম্বারটা, নিচের কোনটি পানিতে দ্রবণীয় সরল প্রোটিন? ওকে, নিচের কোনটি পানিতে দ্রবণীয় সরল প্রোটিন? তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন। এটা পানিতে দ্রবণীয় সরল প্রোটিন। তাহলে আমাদের কিছু প্রোটিন সম্পর্কে জানতে হবে। যেমন যদি আমি বলি হচ্ছে প্রোলামিন, যদি বলি হচ্ছে প্রোলামিন, তা একটা জিনিস খেয়াল করো, প্রোলামিনের মধ্যে মনে রাখবা যে তারা পানিতে অদ্রবণীয়। অবশ্যই পানিতে এরা অদ্রবণীয়। ল আছে, ল মানে অ্যালকোহল, তার মানে অ্যালকোহল দিয়ে একটু মনে রাখবা যে কিছু কাহিনী আছে অ্যালকোহলের সাথে। যদি বিশুদ্ধ ইথানল হয় বা 100% বিশুদ্ধ ইথানল যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোলামিনটা কিন্তু সেখানেও অদ্রবীভূত অবস্থায় থাকে। কিন্তু যদি আমি 70 থেকে 80% বিশুদ্ধ ইথানল নেই, তাতে আবার আমার প্রোলামিনটা হচ্ছে কি হয়? দ্রবীভূত হয়। মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। ল দিয়ে অ্যালকোহল। ওকে, তারপরে আসবো হচ্ছে আমরা কিসের মধ্যে, যেমন গ্লোবিউলিনের মধ্যে আমরা একটু আসি। এই যে গ্লোবিউলিন আছে, মনে রাখবা এই গ্লোবিউলিনটা কিন্তু পানিতে অদ্রবণীয়। অ্যালবুমিন কিন্তু পানিতে দ্রবণীয় থাকে। আমরা জানি যে ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন, আর ডিমের যে হলুদ অংশ থাকে সেখানে থাকে হচ্ছে গ্লোবিউলিন। তো এই গ্লোবিউলিনটা কিন্তু পানিতে অদ্রবণীয়, কিন্তু লঘু লবণ দ্রবণে তারা দ্রবীভূত থাকে। ঠিক আছে, তারা যদি লবণ দ্রবণ নিয়ে আমি নিই, সেই লবণ দ্রবণে কিন্তু আমাদের এটা কি থাকবে? এটা কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকবে। ওকে, তারপরে দেখো গ্লুটেলিন একটা আছে। এই যে গ্লুটেলিন আছে, তো মনে রাখবা কি, গ্লুটেলিনটা অবশ্যই পানিতে অদ্রবণীয়, বলার কোনো অপেক্ষাই রাখে না। কিন্তু এই গ্লুটেলিনের সব কাজ কারবারগুলো মনে রাখবা অ্যাসিড ক্ষার। ঠিক আছে, গ্লুটেলিন অ্যাসিড ক্ষার। কেন বললাম গ্লুটেলিন অ্যাসিড ক্ষার? কারণ তারা লঘু অ্যাসিড অথবা লঘু ক্ষার দ্রবণে দ্রবীভূত হয়। লঘু অ্যাসিড অথবা লঘু ক্ষার দ্রবণে তারা কিন্তু দ্রবীভূত হবে। ওকে, ক্লিয়ার? তাহলে প্রোলামিনটা পানিতে অদ্রবণীয়, 100% ইথানলের মধ্যেও তারা অদ্রবীভূত অবস্থায় থাকবে, কিন্তু 70 থেকে 80% ইথানল নিলে সেখানে তারা দ্রবীভূত কিন্তু হবে। আমরা যদি গ্লোবিউলিনের কথায় আসি, সেটা পানিতে কিন্তু অদ্রবণীয়, কিন্তু লঘু লবণ দ্রবণে তারা আবার দ্রবীভূত হয়। আর গ্লুটেলিনটা পানিতে অদ্রবণীয়, কিন্তু গ্লুটেলিন মানে অ্যাসিড ক্ষার, কারণ তারা লঘু অ্যাসিড বা লঘু ক্ষার দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে। ওকে, এরপরেটায় আসো যে আমাদের খাবার চালে বিদ্যমান প্রোটিন কোনটা। এখানে বেশ কয়েকটা এমসিকিউ একসাথে আছে, আমরা শিখবো এখন। সো খাবার চালে আমরা জানি হচ্ছে অরাইজেনিন। আমরা কিন্তু হয়তোবা জানি যে আমাদের খাবার চালের কথা যেহেতু আসলো, আমরা জানি যে কিছু সরল প্রোটিন আমাদের শিখতে হবে। নাম্বার 1 আমরা শিখবো হচ্ছে গ্লুটেলিনের এক্সাম্পল। এই যে গ্লুটেলিন আছে, গ্লুটেলিনের এক্সাম্পল কি কি মনে রাখবো হচ্ছে গমের গ্লুটেলিন। সো গমে গ্লুটেলিন পাওয়া যায়, এবং সাথে চালের অরাইজেনিন, এই দুইটাই কিন্তু আমাদের গ্লুটেলিন টাইপের হচ্ছে সরল প্রোটিন হয়ে থাকে। ওকে, এটা দুটোই কি টাইপের? দুটোই হচ্ছে আমাদের গ্লুটেলিন টাইপের সরল প্রোটিন হয়ে থাকে। এরপরে শিখবো আমরা প্রোটামিন। তো মনে রাখতে হবে যে প্রোটামিন আছে, এই প্রোটামিন নামক সরল প্রোটিনটা পাওয়া যায় সব ধরনের শুক্রাণুর মধ্যে। যেমন আমরা যদি বলি হচ্ছে স্যামন মাছের শুক্রাণু, কিংবা হচ্ছে হেরিং মাছের শুক্রাণু, এই সবগুলোর মধ্যেই কিন্তু আমরা পাই হচ্ছে প্রোটামিন। যেমন সালমিন, এই সালমিনটা কিন্তু স্যামন মাছের শুক্রাণু। ওকে, তারপরে হচ্ছে প্রোটামিনের এক্সাম্পল, সালমিন হচ্ছে এক ধরনের প্রোটামিনের এক্সাম্পল। তারপর হেরিং মাছের শুক্রাণুতে কোনটা পাওয়া যায়? কোন প্রোটামিন পাওয়া যায়? ক্লুপেইন পাওয়া যায়। ক্লুপেইন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে স্যামন মাছের যে শুক্রাণু সালমিন, তারপর হেরিং মাছের যে শুক্রাণু সেটা হচ্ছে আমাদের ক্লুপেইন। তারপরে থাকে কার্প জাতীয় মাছের শুক্রাণু। সো কার্পের ক্ষেত্রে আমরা শ্রেণীটা কোনটা জানি? যে সাইপ্রেনিফর্মিস বলা হয়। তাহলে সাইপ্রেনিন এটা হচ্ছে কার্পের মধ্যে পাওয়া যায়, সেখানেও আমরা প্রোটামিন পেয়ে থাকি, এই সাইপ্রেনিন টাইপের প্রোটিনটা পেয়ে থাকি। আচ্ছা, এই সবগুলাই হচ্ছে শুক্রাণুর মধ্যে প্রাপ্ত প্রোটামিন। এটা কিসের ক্ষেত্রে? কার্পের ক্ষেত্রে। সালমিনটা হচ্ছে আমাদের স্যামন মাছের ক্ষেত্রে, আর ক্লুপেইনটা হচ্ছে আমাদের হেরিং এর ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা শিখবো হচ্ছে প্রোলামিন।
প্রোলামিন কোথায় কোথায় আমরা পেয়ে থাকি দেখো, প্রোলামিন এটার আবার বেশ কয়েকটা এক্সাম্পল আছে। সো প্রোলামিনের ক্ষেত্রে ফার্স্টে আমরা মনে রাখবো কি, ফার্স্টে আমরা প্রোলামিনের ক্ষেত্রে মনে রাখবো হচ্ছে ভুট্টার ক্ষেত্রে। ওকে, ভুট্টার ক্ষেত্রে। তো ভুট্টার ক্ষেত্রে কোনটা থাকে, আমরা জানি যে কোন একটা ত্রিভুজ বা চতুর্ভুজের অনেকগুলো বাহু থাকে, বাহুর একটা নাম হচ্ছে ভুজ, ভুজ দিয়ে মনে রাখবা। তাহলে ভুট্টায় পাওয়া যায় হচ্ছে জেইন, ভুট্টায় পাওয়া যাবে হচ্ছে জেইন, এক নাম্বারটা গেল। ওকে, ভুট্টায় পাওয়া যায় হচ্ছে জেইন। তারপরে গম এবং রাই এদের মধ্যে পাওয়া যাবে হচ্ছে গ্লিয়াডিন, গম এবং সাথে হচ্ছে রাই, এই দুটার মধ্যে পাওয়া যায় কি, গ্লিয়াডিন। তো এটা কিসের এক্সাম্পল, এটাও কিন্তু আমাদের একটা প্রোলামিনের এক্সাম্পল। গম এবং রায়ের মধ্যে আমরা পাবো হচ্ছে গ্লিয়াডিন। আর লাস্টেরটা হচ্ছে জব এবং বার্লি, এদের মধ্যে আমরা পাই কোনটা, হর্ডিন। জব এবং বার্লি, জব এবং বার্লি এদের মধ্যে আমরা পেয়ে থাকি হচ্ছে হর্ডিন। বুঝতে পারছো, জব এবং বার্লি এদের মধ্যে আমরা পাবো কোনটা, পাবো হচ্ছে হর্ডিন। এই সবগুলো কিসের এক্সাম্পল, এই সবগুলো কিন্তু হচ্ছে আমাদের প্রোলামিনের এক্সাম্পল। ওকে, ঠিক আছে। তারপরে পরেরটা দেখো যে হিমোগ্লোবিন কি ধরনের পদার্থ। আমরা জানি যে আমাদের যে হিমোগ্লোবিনটা আছে এটা কিন্তু এক ধরনের যুগ্ম প্রোটিন। কি প্রোটিন এটা, এটা হচ্ছে যুগ্ম প্রোটিন। তাহলে বেশ কিছু যুগ্ম প্রোটিনের এক্সাম্পল আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, কিছু যুগ্ম প্রোটিনের এক্সাম্পল গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে যুগ্ম প্রোটিনের ক্ষেত্রে যদি আসি আমরা, প্রথমে আমরা বলতে পারি হচ্ছে নিউক্লিয় প্রোটিন, এটা এক ধরনের যুগ্ম প্রোটিন, নিউক্লিয় প্রোটিন। সো নিউক্লিয় প্রোটিনের উদাহরণ কোনটা, আমরা বলবো হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোনের কথা আমরা জানি, হিস্টোনের কথা আমরা জানি যে আমরা ডিএনএ এবং হিস্টোন মিলিত হয়ে তারা কিন্তু ক্রোমোজোম তৈরি করে, এজন্য এদেরকে নিউক্লিয় প্রোটিন বলা হয়ে থাকে। তারপরে আসতে পারে হচ্ছে ফসফোপ্রোটিন, ফসফোপ্রোটিন এই সবগুলোই কিন্তু যুগ্ম প্রোটিন। নিউক্লিয় প্রোটিনটাও কিন্তু একটা যুগ্ম প্রোটিন, ফসফোপ্রোটিনটাও কিন্তু একটা যুগ্ম প্রোটিন। সো এটার এক্সাম্পল হচ্ছে দুধের ক্যাসিনোজেন, দুধের ক্যাসিনোজেন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফসফোপ্রোটিন নামক একটা যুগ্ম প্রোটিনের এক্সাম্পল। তারপরে কিছু ক্রোমোপ্রোটিন আমরা দেখব। সো ক্রোমোপ্রোটিন বলতে আমরা আসলে কি বুঝাই, ক্রোমো কথার মানে হচ্ছে রঙিন, ক্রোমো কথার মানে কি, ক্রোমো কথার মানে হচ্ছে রঙিন। এই জন্য হিমোগ্লোবিন কিন্তু ক্রোমোপ্রোটিন টাইপের একটা যুগ্ম প্রোটিন। এর সঙ্গে সঙ্গে আরো কিছু আছে, যেমন আমরা বলতে পারি ফ্ল্যাবোপ্রোটিন, ফ্ল্যাবোপ্রোটিন আছে। তারপরে আছে হচ্ছে ক্যারোটিনয়েড আছে এখানে, ক্যারোটিনয়েড। তারপরে থাকবে হচ্ছে একটু আগে পড়ছো যে হিমোগ্লোবিনের কথা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে বিলিরুবিন টাইপের আমাদের বিলিনয়েড টাইপের যে প্রোটিন সেটাও কিন্তু একটা ক্রোমোপ্রোটিন। সো এটাও কিন্তু একটা যুগ্ম প্রোটিন। ফ্ল্যাবোপ্রোটিন, ক্যারোটিনয়েড, হিমোগ্লোবিন, তারপরে আমরা বিলিরয়েড পেতে পারি। তারপরে ক্লোরোফিলের মধ্যে আমরা কিছু ক্রোমোপ্রোটিন পেয়ে থাকি। ক্লিয়ার? সো এই কয়েকটা যুগ্ম প্রোটিন অবশ্যই আমাদের মাথায় রাখা জরুরি। এরপরে দেখো, আমরা যখন লিপিড প্রোফাইল করি সেই লিপিড প্রোফাইলের মধ্যে আমাদের এলডিএল এর কথা লেখা থাকে, এইচডিএল এর কথা লেখা থাকে। আবার আমরা যখন লিপিডের অ্যাবজর্পশন বা শোষণ নিয়ে আলাপ করে থাকি তখন কাইলোমাইক্রো নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো এগুলোকে আমরা বলে থাকি লিপোপ্রোটিন। তাহলে যদি বলি যে লিপোপ্রোটিনের এক্সাম্পল কি কি আছে, সেক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা কোনটা, কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন, তারপরে হচ্ছে আমাদের হবে এলডিএল এবং হচ্ছে এইচডিএল। ক্লিয়ার? এগুলো হচ্ছে লিপোপ্রোটিনের এক্সাম্পল। এই সবগুলা হচ্ছে কি টাইপের প্রোটিন, এই সবগুলা হচ্ছে আমাদের যুগ্ম প্রোটিন, যুগ্ম প্রোটিন। ওকে, ঠিক আছে। এবার আসো, লিপিড কত তাপমাত্রায় কঠিন থাকলে তাকে চর্বি অথবা ফ্যাট বলা হয়। এটার অ্যান্সার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা স্বাভাবিক কক্ষ তাপমাত্রা আমরা এটাকে বলতে পারি। তো আমরা জানি চর্বি, তারপরে হচ্ছে পাম অয়েল, নারিকেল তেল, এগুলা হচ্ছে আমাদের চর্বির এক্সাম্পল। যেই লিপিডটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল হয়ে যায় সেটাকে আমরা বলে থাকি তেল। যেমন সাধারণ যে ভোজ্য তেল আমাদের সেগুলো হচ্ছে তেল টাইপের। ওকে, 18 নম্বরটা একটু খেয়াল করো যে লিপিড অদ্রবণীয় কোনটির মধ্যে, আমরা জানি লিপিড হচ্ছে, লিপিড জৈব দ্রাবকে দ্রবীভূত হবে। ইথার, বেনজিন, অ্যালকোহল সেই সবগুলো হচ্ছে জৈব দ্রাবক, শুধুমাত্র পানিটাই হচ্ছে আমাদের অজৈব দ্রাবক, মনে থাকবে। এরপরে 19 নাম্বারটা যে মোম কোন ধরনের পদার্থ, আমরা জানি মোম হবে লিপিড জাতীয় পদার্থ।
ওকে, মোম কি ধরনের পদার্থ? লিপিড জাতীয় পদার্থ। একটু এই সম্পর্কে আমরা একটু দেখি যে আমরা জানি যে আমাদের লিপিডকে আমরা যদি সরল লিপিড আমরা পেয়ে থাকি, লিপিডের মধ্যে কিন্তু সরল লিপিড আছে, যৌগিক লিপিড আছে, উদ্ভূত লিপিড আছে। সো সরল লিপিডকে ভাঙলে আমরা শুধুমাত্র পাবো হচ্ছে দুইটা জিনিস, যে আমাদের অ্যালকোহল আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড। ওকে, তো এবার খেয়াল করো, যদি আমি বলি হচ্ছে এরকম যে সরল লিপিড, এই সরল লিপিডটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলে থাকি হচ্ছে স্নেহদ্রব্য, একটাকে আমরা বলে থাকি হচ্ছে স্নেহদ্রব্য, যেটার মধ্যে আছে চর্বি অথবা তেল, চর্বি অথবা তেল, এবং আরেকটা আছে হচ্ছে আমাদের মোম। তো এই যে আমাদের স্নেহদ্রব্যটা আছে, এই স্নেহদ্রব্যকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এখান থেকে পাই দুইটা জিনিস, একটা ফ্যাটি অ্যাসিড সাথে ট্রাইহাইড্রিক অ্যালকোহল বা গ্লিসারল। কি পাবো আমরা? ট্রাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল আমরা পেয়ে থাকি। কিন্তু যদি আমরা মোমের ক্ষেত্রে আসি, মোমের ক্ষেত্রে পাবো ফ্যাটি অ্যাসিড তো পাবো, সাথে থাকবে হচ্ছে একটা মোনোহাইড্রিক অ্যালকোহল। এখন ট্রাইহাইড্রিক অ্যালকোহল মানে কি? গ্লিসারল হচ্ছে এটা একটা এক্সাম্পল, কারণ গ্লিসারলের মধ্যে 3টা হাইড্রক্সিল মূলক থাকে, কিন্তু মোমের মধ্যে যেই অ্যালকোহল পাবো সেখানে শুধুমাত্র একটা হাইড্রক্সিল মূলক থাকে। এই জন্য এটাকে আমরা বলে থাকি মোনোহাইড্রিক অ্যালকোহল, অ্যালকোহল। ওকে, এরপরে দেখো আমাদের মোমের মধ্যে কার্বনের সংখ্যা কত হবে? মোমের মধ্যে কার্বনের সংখ্যা আমরা পেয়ে থাকি 24 থেকে 38টার মতো। ঠিক আছে, আমাদের মোমের মধ্যে যে কার্বনের সংখ্যা, এই কার্বনের সংখ্যা কত হয়ে থাকে? কার্বনের সংখ্যা হতে পারে আমাদের 24 থেকে, 24 থেকে কত? 24 থেকে হচ্ছে 36টা, 24 থেকে হচ্ছে 36টা। ক্লিয়ার? এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা একটু মনে রাখবো। মনোহাইড্রিক অ্যালকোহলের কথা ফার্স্টে মনে রাখলাম, এবং কার্বনের কথা আমরা মনে রাখলাম যে 24 থেকে আমাদের 36টা থাকে। ওকে, তারপর আমরা জানি যে উদ্ভিদের পাতায় কিছু আস্তরণ থাকতে পারে, যেমন কিউটিন, সুবেরিন। এই কিউটিন সুবেরিন কিন্তু মোমের একটা এক্সাম্পল। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা লিখে রাখবো কি, যে কিউটিন থাকতে পারে, সাথে সুবেরিন থাকতে পারে। ওকে, এটা হচ্ছে এক্সাম্পল মোমের। ওকে, এগুলো হচ্ছে মোমের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এরপরে আসো, এরপরেরটা কি বলছে যে লেসিথিন, সেফারিন এবং প্লাজমোলোসেন, এগুলো কোন ধরনের লিপিড? এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ফসফোলিপিড। কি লিপিড? এগুলো ফসফোলিপিড, কারণ এদের ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের সঙ্গে সঙ্গে ফসফেটও থাকে, এজন্য এরা হচ্ছে ফসফোলিপিড নামক যৌগিক লিপিড। ওকে, তো এখন এই ফসফোলিপিড থেকে কিছু ব্যাপার আমরা পড়তে পারি, যে এই যে ফসফোলিপিড আছে, তো মনে রাখতে হবে যে লেসিথিন, সেফারিন, প্লাজমোলোপেন এই সবগুলো হচ্ছে জটিল ফসফোলিপিড। ওকে, আর এদের মধ্যে সরল ফসফোলিপিড কোনটা? ফসফোটাইডিক অ্যাসিড। আমরা এটা প্রথম চ্যাপ্টারে, কোষ এবং এর গঠনের চ্যাপ্টারে এই সম্পর্কে বলা আছে যে সরল ফসফোলিপিডের উদাহরণ কোনটা? আমাদের ফসফোটাইডিক অ্যাসিড। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো এই ফসফোলিপিডটা তুমি কোথায় পেয়ে থাকো একটু চিন্তা করো। এই ফসফোলিপিডটা তুমি নরমালি কোষ মেমব্রেন অথবা সেল মেমব্রেন বা কোষ পর্দায় কিন্তু তুমি পেয়ে থাকো ফসফোলিপিড বাইলেয়ার, কিন্তু ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে কিন্তু ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোলিপিডটা অধিক পরিমাণে দেখা যায়। এই জন্য এই গ্লাইকোলিপিডটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ক্ষেত্রে অনেক হেল্প করে থাকে। ক্লিয়ার জিনিসটা? ওকে, ওকে, এই তো তাহলে আমরা ফসফোলিপিড, গ্লাইকোলিপিড এই দুইটা ব্যাপার নিয়ে কিন্তু টুকটাক কিছু ব্যাপার হচ্ছে জেনে নিলাম। ওকে, তারপরে আসা হচ্ছে এখানে একটা ব্যাপার লেখা আছে যে টার্পিনয়েড। সো টার্পিনয়েড জিনিসটা কি বলি? টার্পিনয়েড হচ্ছে নাম্বার 1 কথা মনে রাখতে হবে, এটা একটা পলিমার। সো এটার মনোমার কোনটা? টার্পিনয়েডের মনোমার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট আইসোপ্রিন, 5 কার্বন বিশিষ্ট আইসোপ্রিন, যেটা হচ্ছে C5H8। ওকে, আচ্ছা গেল। এবার আসলে 21 নাম্বারটা, যে রক্তে কোনটির পরিমাণ বেশি থাকা ভালো? রক্তে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এইচডিএল এর পরিমাণটা বেশি থাকা ভালো। ওকে, এলডিএল এর পরিমাণটা কম থাকতে হবে, বাকি কোলেস্টেরলের পরিমাণটা অবশ্যই হচ্ছে কম থাকতে হবে। এখন আমরা একটু দেখবো যে আমাদের মানুষের শরীরে রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারি? লিপিড প্রোফাইল করে থাকি আমরা। ওকে, সো সেই লিপিড প্রোফাইলের মধ্যে প্রোফাইলটা কিরকম হওয়া উচিত একটু দেখি আমরা। লিপিড প্রোফাইল, এই যে লিপিড প্রোফাইল আমরা দেখব, সেই লিপিড প্রোফাইলের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করব যে এইচডিএল এর পরিমাণটা, এইচডিএল এর পরিমাণটা হওয়া উচিত কত?
হওয়া উচিত হচ্ছে এলডিএল এর পরিমাণ কত হওয়া উচিত, আর হচ্ছে আরেকটা জিনিস পড়তে হয় টোটাল কোলেস্টেরল। টোটাল কোলেস্টেরল, তো এইচডিএল এর পরিমাণটা হওয়া উচিত গ্রেটার দেন 40 মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, এলডিএল এর পরিমাণটা হওয়া উচিত লেস দেন 100 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর টোটাল কোলেস্টেরল এটা হওয়া উচিত লেস দেন 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই এককটা খুব গুরুত্বপূর্ণ, মিলিগ্রাম পার ডেসিলিটার, এককটা যেন তোমাদের মাথায় থাকে। 22 নাম্বারটা, যে এনজাইম একটা প্রোটিন এবং একটি নন প্রোটিন অংশ নিয়ে গঠিত তাকে কি বলা হয়ে থাকে? তাকে বলা হয়ে থাকে সংযুক্ত এনজাইম। তাকে কি বলা হবে? তাকে বলা হবে সংযুক্ত এনজাইম। আমরা জানি যে সংযুক্ত এনজাইমের মধ্যে দুইটা অংশ থাকে। সংযুক্ত এনজাইমের মধ্যে থাকে হচ্ছে দুটি অংশ। একটা হচ্ছে আমাদের প্রোটিন অংশ যেটাকে আমরা বলে থাকি অ্যাপো এনজাইম বলে থাকি। অন্যদিকে এই সংযুক্ত এনজাইমের মধ্যে যেই নন প্রোটিন অংশটা থাকে, এই নন প্রোটিনটাকে আমরা বলে থাকি প্রোস্থেটিক গ্রুপ বলে থাকি। তো এই প্রোস্থেটিক গ্রুপটা যদি একটা মেটাল হয় তখন সেটাকে আমরা বলে থাকি কোফ্যাক্টর। মেটাল হলে সেটাকে বলবো হচ্ছে কোফ্যাক্টর। আর এই প্রোস্থেটিক গ্রুপটা যদি একটা জৈব রাসায়নিক পদার্থ হয়, কি হয়? একটা জৈব রাসায়নিক পদার্থ। সো তখন সেটাকে আমরা বলে থাকি কোএনজাইম। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের কথা। প্রোস্থেটিক গ্রুপটা কি রকম সেটার ভিত্তিতে আমরা কোফ্যাক্টর পাইতে পারি, কোএনজাইমও কিন্তু পেতে পারি। ওকে, তারপরে দেখো যে কোন বিজ্ঞানী তালা চাবি মতবাদ প্রদান করেন। আমরা জানি এনজাইমের কার্যপদ্ধতি সম্পর্কে এই লক এন্ড কি মতবাদটা নিয়ে আসছেন এমিল ফিশার, এবং কত সালে এটা নিয়ে আসছিলেন? আমাদের এমিল ফিশার কিন্তু তালা চাবি মতবাদ নিয়ে আসেন। এটা কত সালে? আমাদের 24 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে 1890 সালে। ওকে, 1890 সালে তিনি লক এন্ড কি মতবাদটা মূলত প্রদান করছেন। ওকে, তাহলে এই তো আমরা এই পর্যন্ত সলভ করলাম। এখন আমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেই জিনিসগুলো সলভ করব। এখানে যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো কিন্তু আমাদের আলাদা প্লে লিস্টে সলভ দেয়া আছে, তোমরা সেখান থেকে সেই প্রশ্নগুলো হচ্ছে সলভ দেখে নিতে পারো। ওকে, আমরা এখন দেখব বিভিন্ন মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা এবং ভার্সিটিতে কিছু আসা প্রশ্নের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরগুলো আমরা এখন দেখব। তাহলে প্রথমে দেখো যে 93 নাম্বার প্রশ্নটা, যে রাইবোজ নিয়ে একটা প্রশ্ন লেখা আছে। রাইবোজের ক্ষেত্রে কি বলা আছে? প্রথম কথা, কোনটা সত্য, এটাই তো। সরি, নাম্বার 1, বিভিন্ন কোএনজাইম তৈরিতে রাইবোজটা ব্যবহৃত হয়। তুমি খ নাম্বারে আসো। অ্যালডোহেক্সোজ নামে পরিচিত। কখনোই না, আমি জানি যে রাইবোজ যেটা আছে সেটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, সো এটা অ্যালডো পেন্টোজ। ওকে, রাইবোজের গলনাঙ্ক কত? সরি, আলহামদুলিল্লাহ, রাইবোজের গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। রাইবোজ কি ডিএনএ এর মূল উপাদান? না, আমি জানি যে ডিএনএ এর মূল উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, আরএনএ এর মূল উপাদান হচ্ছে আমাদের রাইবোজ সুগারটা। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? বিভিন্ন কোএনজাইম তৈরিতে আমাদের রাইবোজটা ব্যবহৃত হয়। নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য? এটা আসলে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য কি সেটাই মূলত তোমার কাছে জানতে চাইছে। সো প্রথমে বলা আছে যে বর্ণহীন এবং হচ্ছে স্ফটিক আকার। 2 নম্বরে বলা আছে দেহাভ্যন্তরে তৈরি হয়। আমি জানি এটা মিথ্যা। কারণ কি? কারণ অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডটা কিন্তু অবশ্যই দেহের বাইরে থেকে আমার নিতে হবে খাদ্যের মাধ্যমে, কারণ এটা দেহের মধ্যে তৈরি হয় না। এজন্য এটাকে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলা হয়। অ্যামিনো অ্যাসিডের গলনাঙ্ক কিন্তু অনেক বেশি হয়, এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। ওকে, আর এরা অ্যালকোহলে দ্রবীভূত হবে কিনা? না, আমাদের যে অ্যামিনো অ্যাসিড আছে মনে রাখতে হবে তারা অ্যালকোহলে অদ্রবণীয় থাকে, এরা হচ্ছে পানিতে দ্রবীভূত হয়।
ক্লিয়ার? তাহলে অ্যান্সার কোনটা হবে? এরা বর্ণহীন এবং হচ্ছে স্ফটিক আকার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো এরপরে চলে আসো 95 নম্বরে, গ্লাইকোজেন বিষয়ে নিচের কোনটি সঠিক? প্রথম কথা, পেশির কাজে শক্তি যোগান দেয়, আমরা বুঝতে পারতেছি এটাই সঠিক হবে। তাও বাকি অপশনগুলো দেখি। উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, কখনোই না। গ্লাইকোজেন প্রাণীর ক্ষেত্রে সঞ্চিত খাদ্য উপাদান হিসেবে থাকবে। আয়োডিন দ্রবণে কি তারা নীল বর্ণ ধারণ করে? না, আয়োডিন দ্রবণে গ্লাইকোজেনটা লালচে বেগুনি বর্ণ ধারণ করে। কি বর্ণ ধারণ করবে? লালচে বেগুনি বর্ণ ধারণ করবে, লালচে বেগুনি বর্ণ ধারণ করে। কথা হচ্ছে তুমি যদি এটাকে তাপ দাও তাহলে কি হয়? তাহলে লাল বর্ণটা হচ্ছে সরে যায়। আর তুমি যদি এটাকে ঠান্ডা করো তখন কি হয়? তখন এটা কালো বর্ণ ফেরত আসে। ওকে, কালো বর্ণ তখন এটা ফেরত আসে, একটু মনে রাখবা। তারই সঙ্গে সঙ্গে আমরা একটু মনে রাখতে পারি যে আমাদের স্টার্চ যেটা আছে, মনে রাখবো যে স্টার্চ কিন্তু আয়োডিন দ্রবণে তারা নীল বর্ণ ধারণ করে থাকে। অন্যদিকে আরেকটা পলিস্যাকারাইড আছে, কোনটা? সেলুলোজ। এই যে সেলুলোজটা আছে, এই সেলুলোজটা কিন্তু আমাদের আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দিবে না, মনে থাকবে। ঘ নম্বরে দেখো, পানিতে সম্পূর্ণভাবে দ্রবীভূত, কখনোই না। তবে বইয়ে বলা আছে এই যে গ্লাইকোজেন তারা পানিতে আংশিক দ্রবীভূত হয়, ঠিক আছে, এরা হচ্ছে আংশিক দ্রবীভূত হয়। অন্যদিকে স্টার্চ কিন্তু পানিতে অদ্রবণীয়, সেলুলোজও একদম সম্পূর্ণভাবে পানিতে অদ্রবণীয়, মনে থাকবে। তাহলে অ্যান্সার হবে কোনটা? আমাদের এটা। 96 নাম্বারটা দেখো, জীবদেহে বিভিন্ন প্রকার লিপিডের ভূমিকা। প্রথমে বলছে যে কোলেস্টেরলটা আসলে কোষ আবরণীর তারল্যতা বৃদ্ধি করে, এটা আসলে তারল্যতা হবে না, এখানে ভাষাটা হবে হচ্ছে প্রবেশ্যতা, প্রবেশ্যতা। ঠিক আছে, কোলেস্টেরল তাহলে কোষ আবরণীর প্রবেশ্যতা নিয়ন্ত্রণ করে থাকে বা ভেদ্যতার ব্যাপারটা নিয়ন্ত্রণ করে থাকে। ফসফোলিপিড কোষের আয়নকে স্থির রেখে থাকে না, কারণ আমরা জানি যে কোষের আয়নের বাহক হিসেবে অনেক সময় ফসফোলিপিড কাজ করে থাকে, এই জন্য তারা স্থির থাকবে না, গতিশীল থাকবে, কারণ তারা আয়ন বাহক হিসেবে কাজ করে, আয়ন বাহক হিসেবে কাজ করে। আচ্ছা, 3 নম্বরে বলছে যে মহিলাদের রক্তের এলডিএলটা হৃদরোগের ঝুঁকি কমায়, কখনোই না। মহিলাদের রক্তের এইচডিএলটা হৃদরোগের ঝুঁকি কমাবে, এলডিএলটা হৃদরোগের ঝুঁকি হচ্ছে বাড়ায়। আর লিপিড উদ্ভিদে বর্ণ সৃষ্টি করে, হ্যাঁ, লিপিড হচ্ছে উদ্ভিদে বর্ণ সৃষ্টির জন্য কি? বর্ণ সৃষ্টির জন্য হচ্ছে আমাদের দায়ী হয়ে থাকে, কারণ আমরা গ্লাইকোলিপিডের কথা এখানে আলোচনা করতে পারি। এই যে আমাদের গ্লাইকোলিপিড যেটা আছে, সেই গ্লাইকোলিপিডটা কিন্তু আমাদের কিসের ক্ষেত্রে? আমাদের ক্লোরোপ্লাস্টের সেল মেমব্রেনে বেশি পাওয়া যায়, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার সঙ্গেও এটা জড়িত। ওকে, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে 97 নাম্বারটা, যে নিচের কোনটি জাতক লিপিড? ওকে, নিচের কোনটি জাতক লিপিড? এখানে দেখো লিপোপ্রোটিন, ফসফোলিপিড, এগুলো অলরেডি আমরা পড়ছিলাম যে এই দুইটা কিন্তু আমাদের কিসের মধ্যে আছে? এই দুইটা কিন্তু আমাদের যৌগিক লিপিডের মধ্যে আছে, তাই না? আর মোম যেটা, মোম কিন্তু একটা সরল লিপিডের এক্সাম্পল, আমরা জানি। আর স্টেরয়েড যেটা, এটা একটা জাতক লিপিড। জাতক লিপিড মানে যে লিপিডগুলো আমরা সরল লিপিড অথবা যৌগিক লিপিড থেকে উদ্ভূত, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে জাতক লিপিড। তো জাতক লিপিডের এক্সাম্পল এখানে স্টেরয়েড দেয়া আছে, স্টেরয়েডের পাশাপাশি আমাদের আরো দুইটা এক্সাম্পল থাকবে, একটা হচ্ছে টারপিন আর একটা হচ্ছে রাবার। তাহলে স্টেরয়েডের সঙ্গে সঙ্গে আমরা দুইটা জিনিস মনে রাখবো এখানে, যে টারপিন এবং রাবার এরাও কিন্তু কিসের এক্সাম্পল? আমাদের জাতক লিপিডের এক্সাম্পল। আচ্ছা, তারপরে দেখো কোনটি গাঠনিক প্রোটিন? এখানে গাঠনিক প্রোটিন কোনটা? গাঠনিক প্রোটিন হচ্ছে আমাদের কোলাজেন, ঠিক আছে। তো কোলাজেন ছাড়াও আমাদের আরো কিছু কিন্তু গাঠনিক প্রোটিন আছে, যেমন আমরা বলতে পারি হচ্ছে কেরাটিন, ঠিক আছে, আমরা বলতে পারি কি নাম্বার 1 হচ্ছে কেরাটিন। আচ্ছা, এটা একটু নোট করে ফেলি আমরা। গাঠনিক প্রোটিনের বেশ কয়েকটা এক্সাম্পল আছে। গাঠনিক প্রোটিন, গাঠনিক প্রোটিনের এক্সাম্পল গুলো হচ্ছে নাম্বার 1, একটু আগে কোনটা পড়লা? কোলাজেন, কোলাজেন আছে। তারপরে আছে কোনটা? তারপরে থাকবে হচ্ছে কন্ড্রিন, কন্ড্রিন। তো কন্ড্রিন কথাটা একটা কন্ড্রোসাইটের সাথে, তার মানে তরুণাস্থির মধ্যে আমরা এই কন্ড্রিনটা পেয়ে থাকি। আরেকটা আছে হচ্ছে সেইন, এই সেইন পাওয়া যায় হচ্ছে অস্থির মধ্যে, গাঠনিক প্রোটিন হিসেবে পাওয়া যায় হচ্ছে আমাদের সেইন, ঠিক আছে। এরপর একটু খেয়াল করো, এই গাঠনিক যে প্রোটিন গুলা পড়লাম, এছাড়াও আরো কিছু যে প্রোটিন গুলো আছে, এগুলা কোন টাইপের? কার্যকরী কিছু প্রোটিন থাকে। সো কার্যকরী কিছু প্রোটিনের এক্সাম্পল গুলো আমাদের কি কি হতে পারে? যেমন ধরো
কার্যকরী কিছু প্রোটিনের এক্সাম্পল, নাম্বার 1 আমি বলতে পারি এনজাইমের কথা, নাম্বার 2 হচ্ছে আমাদের আমরা বলবো হচ্ছে এনজাইমের সঙ্গে সঙ্গে ভিটামিনের কথা বলতে পারি, ভিটামিনের কথা, এবং সাথে হচ্ছে শ্বাসরঞ্জক, শ্বাসরঞ্জক। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের কার্যকরী প্রোটিন, এনজাইম আছে, ভিটামিন আছে, আর হচ্ছে আমাদের কি আছে, শ্বাসরঞ্জক এখানে থাকবে। ওকে, সো এই দুটো প্রোটিনের এক্সাম্পল গুলো আমাদের মনে রাখতে হবে। এবার একটু খেয়াল করো, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে আমাদের কোলাজেন। ঠিক আছে, ওকে। নিচের কোনটি রক্তে বেড়ে গেলে আমাদের, নিচের কোনটি যদি রক্তে বেড়ে যায় তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে? আমি জানি এলডিএল। এই এলডিএল এর মাত্রাটা আমরা জানি 100 নিচে থাকে ভালো, বেশি হয়ে গেলে ঝামেলা। ওকে, তারপরে 100 নাম্বারটা যে এনজাইমের বিষয়ে নিচের কোনটা সঠিক? একটু খেয়াল করো যে রাসায়নিক বিক্রিয়ার ফলে এনজাইম কি পরিবর্তিত হয়? এনজাইম পরিবর্তন হয় না কখনোই, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এনজাইম কি আমিষ দিয়ে গঠিত, নাকি এনজাইম ভিটামিন থেকে পাওয়া যায়? এদের আণবিক ওজন 500 ডাল্টনের কম হতে পারে। এখন খেয়াল করো, এনজাইমকে আমরা ইনভেরিয়েবলি বলে থাকি এরা হচ্ছে কি দ্বারা গঠিত? আমিষ দ্বারা গঠিত। অ্যান্সার হবে আসলে এইটাই, ভিটামিন থেকে পাওয়া যায়, এটা অ্যান্সার হবে না। আর কারণ কো এনজাইমটা ভিটামিন প্রকৃতির হতে পারে বা অন্য কোনো জৈব রাসায়নিক পদার্থের হতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এদের আণবিক ওজনটা 500 ডাল্টনের কম না, এদের আণবিক ওজন আরো অনেক অনেক বেশি। এই যে 500 ডাল্টনের কাছাকাছি আণবিক ওজন, এটা আসলে কো এনজাইমের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা আসলে কি? কো এনজাইমের একটা বৈশিষ্ট্য। আচ্ছা, সাথে সাথে তোমরা একটু জেনে রাখতে পারো যে আমাদের এই যে এনজাইম থাকে, এই এনজাইমটা কিন্তু একটা নির্দিষ্ট পিএইচ মাত্রায় কার্যকর হয়, যে পিএইচ মাত্রাটা হচ্ছে 6 থেকে 9। ওকে, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট পিএইচ মাত্রা, এবং এই জন্য আমরা বলে থাকি যে মানুষের রক্তের পিএইচটা 7.35 থেকে 7.45 এর মধ্যে থাকা বাঞ্ছনীয়, কারণ যদি তা না হয় তাহলে অনেক এনজাইম ঠিকমতো কাজ করতে পারবে না। আর আমাদের এনজাইমের কাজ করার একটা অপটিমাম টেম্পারেচার আছে, সেই অপটিমাম টেম্পারেচারটা কত? 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একসাথে আমরা অনেকগুলো জিনিস এখানে দেখে ফেললাম, এনজাইমের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখলাম। নিচের কোন প্রোটিনটা পানিতে অদ্রবণীয়? আমরা জানি যে হিস্টোন, অ্যালবুমিন, প্রোটামিন এই তিনটাই কিন্তু আমাদের পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, হিস্টোন, অ্যালবুমিন, প্রোটামিন তিনটাই পানিতে দ্রবীভূত হয়। শুধুমাত্র যে গ্লুটেনিন আছে, গমের গ্লুটেনিন আর চালের অরাইজেনিন, এই দুটো কিন্তু এক্সাম্পল, এই গ্লুটেনিনটা পানিতে কিন্তু অদ্রবীভূত থাকবে। ওকে, দুধের নিচের কোন ডাইস্যাকারাইড পাওয়া যায় থাকে? দুধে পাওয়া যায় হচ্ছে আমাদের ল্যাকটোজ, কারণ এই ল্যাকটোজের মধ্যে আমরা জানি যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এই দুইটা মনোস্যাকারাইড কিন্তু থাকে। ওকে, তারপরে কি বলা আছে 103 নাম্বারটা, যে নিচের কোনটি ফসফোলিপিড? ফসফোলিপিড হচ্ছে আসলে হচ্ছে আমাদের কোনটা? অ্যান্সার হবে হচ্ছে লেসিথিন। কারণ আমি জানি যে আমাদের কিউটিন কিংবা সুবেরিন এরা আসলে হচ্ছে কিসের উদাহরণ? মোমের উদাহরণ। আর উদ্ভূত লিপিডের মধ্যে আমরা কি জানি? যে টারপিন আছে, স্টেরয়েড আছে, রাবার আছে, একটু আগে দেখে আসছি আমরা। তারপরে দেখো 104 নাম্বার, গ্লুকোজ সম্বন্ধে সত্য নয় কোনটা? এটা রিডিউসিং সুগার, এটা কিন্তু সত্য। ওকে, এটা সত্য। আমাদের গ্লুকোজকে কি আখের চিনি বলা হয়ে থাকে? না, গ্লুকোজকে বলা হয়ে থাকে হচ্ছে গ্রেপ সুগার। গ্লুকোজকে কি বলা হয়? গ্লুকোজকে কিন্তু বলা হয়ে থাকে গ্রেপ সুগার এবং কর্ন সুগার। সো পাশে আমরা এই জিনিসটা লিখে রাখবো, গ্লুকোজকে বলা হয় হচ্ছে গ্রেপ সুগার এবং হচ্ছে কর্ন সুগার। গ্লাইকোজেন হিসেবে কি এরা সঞ্চিত থাকে? এটাও তো সত্যি আসলে। ভিটামিন সি তৈরিতে হচ্ছে প্রয়োজন হয় না, এটাও কিন্তু মিথ্যা। তাহলে এখানে অ্যান্সার আসলে দুইটা, খ এবং ঘ। ওকে, দুইটা অ্যান্সার এটার, কারণ ভিটামিন সি তৈরিতে কিন্তু গ্লুকোজ প্রয়োজন হয়। 105 নাম্বার, নিচের কোনটি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়? তাহলে মনে রাখতে হবে যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কি কি আছে। আমি জানি যে মানুষের দেহের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কিন্তু আসলে 8টা, কিন্তু শিশুদের ক্ষেত্রে আমরা এক্সট্রা আরো কিন্তু 2টা পড়ে থাকি। যাই হোক, আমরা একসাথে 10টা মনে রাখবো। কিভাবে আমরা মনে রাখবো? হচ্ছে প্রথমে পিটিভি, পিটিভি, তারপরে হচ্ছে টিম, তারপর হচ্ছে হল। পিটিভি, টিম, হল, মানে পাকিস্তান টিভিতে তুমি টিমের খেলা দেখতেছো কোথায় বসে? হলে বসে, সংক্ষেপে বললাম আর কি। তাহলে পিতে কি? পিতে হচ্ছে আমাদের ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। টিতে হচ্ছে কি? টিতে হচ্ছে আমাদের ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান। ভিতে হচ্ছে আমাদের ভ্যালিন,
ভ্যালিন। আচ্ছা, এরপরে আসা হচ্ছে টিম। টিমের মধ্যে কি কি থাকবে? টিমের মধ্যে কি কি থাকবে? টিমের মধ্যে হচ্ছে নাম্বার 1 থ্রিওনিন, আইতে হবে হচ্ছে আইসোলিউসিন, আইসোলিউসিন, আর মতে হবে হচ্ছে মেথিওনিন, এম এ হচ্ছে মেথিওনিন, মেথিওনিন, আর লাস্টে হচ্ছে আমাদের হল। হলে কি কি আছে? হলে দেখো এইচ এ হবে হিস্টিডিন, হিস্টিডিন, এতে হবে হচ্ছে আরজিনিন, আরজিনিন, এলে হবে লিউসিন, আর এটা এলে হবে হচ্ছে লাইসিন। আচ্ছা, তো মনে রাখতে হবে যে এই দুইটা শুধুমাত্র শিশুদের জন্য অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড। তাহলে পূর্ণবয়স্ক মানুষের জন্য অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড হচ্ছে টোটাল 8টা, শিশুদের জন্য এটাই হয়ে যায় হচ্ছে টোটাল 10টা। ওকে, গেল। তাহলে এখানে বললো কি যে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড 9 কোনটা? তাহলে অ্যান্সার তো আমাদের গ্লাইসিন, আমরা সহজে বুঝতে পারতেছি। 106 নাম্বারটা যে কোএনজাইমের বিষয়ে কোনটা সঠিক? এনজাইমের সাথে সংযুক্ত ধাতব আয়ন, এটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে কোফ্যাক্টর। তাহলে এটা কিন্তু সঠিক না। তাপমাত্রা সহন ক্ষমতা কম, এদের তাপমাত্রা সহন ক্ষমতা কিন্তু বেশি, এরা কিন্তু হিট স্টেবল, অনেক তাপমাত্রায় কিন্তু এরা থাকতে পারে ভালো মতো। স্বতন্ত্রভাবে এরা কাজ করতে পারে কখনোই না, অবশ্যই অ্যাপো এনজাইমের দরকার হবে বা প্রোটিন অংশের দরকার হবে, এবং এরা অনেক ভিটামিনের কার্যকরী রূপ। এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এবং ভিটামিন ছাড়াও অন্য যে কোনো জৈব রাসায়নিক পদার্থ কোএনজাইম হিসেবে কাজ করতে পারে। আমরা জানি এটিপি, এফএডি, এনএডি এগুলো কিছু আমাদের কিসের এক্সাম্পল? কোএনজাইমের এক্সাম্পল। 107-এ চলে আসো। কোনটি উদ্ভূত, বলা হয়েছে কি যে নিচের কোনটি উদ্ভূত প্রোটিন? ওকে, তাহলে উদ্ভূত প্রোটিনের মধ্যে কোনটা থাকবে? এখানে উদ্ভূত প্রোটিনের মধ্যে আমাদের অ্যান্সার হবে এখানে ফিব্রিন। ফাইব্রিনটাকে আমরা উদ্ভূত প্রোটিন বলে থাকি। তাছাড়া তোমরা বইয়ের মধ্যে পাবা যে প্রোটিওজ, পেপটন এগুলো কিন্তু উদ্ভূত প্রোটিনের এক্সাম্পল। প্রোটিওজ, পেপটন এগুলো উদ্ভূত প্রোটিনের এক্সাম্পল। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি জানি যে হিস্টোন এটাকে বলা হয়ে থাকে নিউক্লিয় প্রোটিন আমরা বলে থাকি। ফ্ল্যাবোপ্রোটিন এটা কিন্তু একটা ক্রোমোপ্রোটিনের এক্সাম্পল, আমরা পড়ছিলাম আগে। লিপোপ্রোটিন যেটা আছে এরা তো ওয়ান কাইন্ড অফ কি, এরা ওয়ান কাইন্ড অফ জটিল প্রোটিন বলতে পারি, কখনোই উদ্ভূত হবে না। 108 নাম্বারটা, এবং লিপোপ্রোটিনের এক্সাম্পল পড়ছিলাম আমরা কাইলোমাইক্রন, এইচডিএল, এলডিএল এগুলা। লাইপেজ অনুঘটক বা লাইপেজ এনজাইম সম্পর্কে তুমি বলো। আমরা জানি লাইপেজটা কিন্তু আমিষের উপর কাজ করবে না, সে স্নেহ জাতীয় পদার্থের উপর কাজ করবে বা লিপিডের উপরে কাজ করবে। তাহলে এটা তো ভুল। এরা দই এবং পনির তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে, হ্যাঁ এটা ঠিক, এরা দই এবং পনির তৈরিতে ব্যবহার আমরা করতাম বা করে থাকি। রক্ততঞ্চন প্রক্রিয়ায় এরা কাজ করে থাকে না, রক্ততঞ্চন নিয়ন্ত্রণ করে থাকে মেইনলি ফসফোলিপিড, এরা রক্ততঞ্চন প্রক্রিয়ার সঙ্গে কিন্তু জড়িত, তোমরা জানো। আর জমাট বাঁধা রক্ত গলাতে আমরা ইউরোবাইলেজ নামক এনজাইমটা ব্যবহার করে থাকি। মনে থাকবে, জমাট বাঁধা রক্ত গলাতে আমরা ইউরোবাইলেজ নামক এনজাইমটা ব্যবহার করে থাকি। আর এখানে বলছে কোনটা যে লাইপেজের ব্যাপারটা জীবাণু ঘটিত সংক্রমণের সাথে এটা মূলত সম্পৃক্ত নয়। ওকে, এরপর এখন একটু খেয়াল করো, এই যে আমাদের লাইপেজ অনুঘটকের কথা বললাম, মনে রাখবা আমরা সিরাম লাইপেজ নামে একটা টেস্ট করে থাকি। এটাও একটু মনে রাখো যে অগ্নাশয়ের বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য আমরা সিরাম লাইপেজ নামক টেস্ট করে থাকি। কোন ধরনের রঙের রোগ? অগ্নাশয়ের রোগ। এবার আসে 109 নাম্বার, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে আমরা জানি যে ফসফোলিপিড কিন্তু আমরা পেয়ে যাই। নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? সো আমরা জানি যে সেলুলোজ এখানে অবশ্যই থাকবে, আমাদের ফসফোলিপিড বাইলেয়ার তো অবশ্যই থাকবে, ক্লোরোফিলও থাকবে। তাহলে কাইটিন যেটা, এই কাইটিনটা কিন্তু আমরা উদ্ভিদ কোষে পাই না। ওকে, আমরা কাইটিন নির্মিত কোষ প্রাচীর পেয়ে থাকি কোথায়? ছত্রাকে কিন্তু কাইটিন নির্মিত কোষ প্রাচীর থাকে। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা? আমরা জানি এটার আনসার হচ্ছে সুক্রোজ, যে সুক্রোজটা আমরা আগেই পড়ছিলাম আলফা গ্লুকোজ এবং বিটা ফ্রুক্টোজের সমন্বয়ে তৈরি একটা ডাইস্যাকারাইড। স্টার্চকে মল্টোজে পরিণত করতে নিচের কোন এনজাইমটি ব্যবহৃত হয়? আমরা এখানে ব্যবহার করে থাকি বিটা অ্যামাইলেজ। আমরা জানি স্টার্চের মধ্যে কিন্তু কি থাকে, আমাদের স্টার্চের মধ্যে কিন্তু
অ্যামাইলোজ থাকে, অ্যামাইলোপেকটিন থাকে। সো অ্যামাইলোজ নামক এনজাইমটা এটাকে মল্টোজে পরিণত করে, পরে এটার উপর আসলে মল্টেজ নামক এনজাইম যখন কাজ করবে তখন সেই মল্টোজটা দুইটা গ্লুকোজে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, আর সুক্রেজ এনজাইমটা তো সুক্রেজের উপর কাজ করবে। আর জাইমেজ আমরা ইস্টের মধ্যে পেয়ে থাকি, যেগুলো ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু গ্লুকোজ থেকে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে থাকে, আমরা এটা অলরেডি জানি। 113 নম্বরটা খেয়াল করো যে নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ নয়। সো অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিস্টোন সবগুলো আসলে সরল প্রোটিন আমরা জানি, কিন্তু লিপোপ্রোটিন যেটা আছে, এই যে লিপোপ্রোটিন যেটা আছে, এই লিপোপ্রোটিনটা কিন্তু কখনো কিসের এক্সাম্পল না, আমাদের সরল প্রোটিনের এক্সাম্পল না। ওকে, লিপোপ্রোটিনটা সরল প্রোটিনের এক্সাম্পল না, এটা জটিল প্রোটিনের একটা এক্সাম্পল। ওকে, তারপরে দেখো 114 নাম্বারটা, আচ্ছা একটা ব্যাপার আমি একটু কারেকশন করে দিই, সেটা কি, উদ্ভূত প্রোটিন বা যুগ্ম প্রোটিনের ক্ষেত্রে নিউক্লিয় প্রোটিনের মধ্যে আমরা যে হিস্টোনের কথা বললাম, হিস্টোনের সাথে যখন আমার ডিএনএ যুক্ত হয় তখনই সেটাকে আমরা নিউক্লিয় প্রোটিন বলে থাকি বা নিউক্লিওজোম আমরা বলে থাকি, ঠিক আছে। সো হিস্টোনটা আসলে আমাদের সরল প্রোটিনের মধ্যেই এটা ধরতে হবে। ওকে, যখন ডিএনএ এর সঙ্গে হিস্টোনটা যুক্ত হবে তখন সেটা নিউক্লিয় প্রোটিন প্রডিউস করে থাকে, এই কথাটা একটু মাথায় রাখো। আচ্ছা, নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহৃত হয়? পনির তৈরিতে আমরা জানি যে রেনিন নামক এনজাইমটা কিন্তু ব্যবহার করে থাকি। আমরা জানি যে রেনিন নামক এনজাইমটা দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে প্রডিউস করতে পারে। অ্যামাইলেস এটা কার উপর কাজ করে থাকে? আমাদের অ্যামাইলোজ বা কার্বোহাইড্রেটের উপর মূলত কাজ করবে। ওকে, এই তো। তারপরে হচ্ছে জাইমেজ, যেটা এটা তো ইস্টের মধ্যে মূলত থেকে থাকে। আসলে 115 নাম্বারটা, গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল এবং CO2 তে পরিণত হয় যে এনজাইমটা জড়িত সেটা হচ্ছে আমাদের এই জাইমেজ নামক এনজাইমটা। ওকে, সেলোবায়োজ যেটা আছে এটা সেলোবায়োজকে ভাঙবে, সেলুলোজ যেটা আছে এটা সেলুলোজকে ভাঙবে, আর যে ক্যাটালেস আমরা জানি ক্যাটালেস হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেন বানায়, এবং পার অক্সিজম নামক কোষীয় অঙ্গাণুর মধ্যে এটা আমরা অনেক বেশি পরিমাণে পেয়ে থাকি। 116 নাম্বার, নিচের কোনটি অপ্রোটিনীয় অ্যামিনো অ্যাসিড? অপ্রোটিন অ্যামিনো অ্যাসিড মানে কি, মানে যেই অ্যামিনো অ্যাসিডটা প্রোটিন তৈরি করে না বরং প্রোটিন তৈরি ছাড়া অন্য কাজ করে থাকে। সো এটার অ্যান্সার হবে আসলে অর্নিথিন। অর্নিথিন কোত্থেকে আসলো? আমরা জানি যে আমাদের যকৃতের মধ্যে অর্নিথিন চক্র হয়, যেটার যার মাধ্যমে কিন্তু আমাদের অ্যামোনিয়াটা ইউরিয়াতে কনভার্ট হয়ে যায়। ওকে, আচ্ছা 117 নম্বরে চলে আসো যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোনটা? এটার আনসার হবে হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। তাহলে মনে রাখবো যে লিনোলিক আর লিনোলেনিক এগুলো হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তার মানে এদের মধ্যে কার্বন কার্বন কি একক বন্ধন ছাড়া অন্যান্য বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো, আর স্টিয়ারিক অ্যাসিডে শুধুমাত্র একক বন্ধনই থাকে। ফ্রুক্টোজ 6 ফসফেটকে জাইলোলোজ 5 ফসফেটে রূপান্তরকারী এনজাইম কোনটা? এটা হচ্ছে আমাদের ট্রান্সকিটোলেস। অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ট্রান্সকিটোলেস। মনে রাখতে হবে যে কাইনেজ নামক এনজাইমটা সচরাচর কোথায় আমরা পাই? যেসব জায়গায় আমার ফসফেট যুক্ত করতে হয় সেই সব জায়গায় আমি পেয়ে থাকি। অ্যালডোলেস নামক এনজাইমটা কিন্তু একটা জায়গায় পাই যেখানে আমার এটা তোমরা যখন গ্লাইকোলাইসিসটা পড়বা, সেই গ্লাইকোলাইসিসের মধ্যে যখন তোমরা পড়ছো তখন তোমরা দেখছো যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে অ্যালডোলেস নামক এনজাইমটা যখন এর উপর কাজ করে আমরা পাই হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর একটা পাই হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। ওকে, তাহলে এখানে আমার অ্যালডোলেস নামক এনজাইমটা দরকার হয়। আমরা জানি যে 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট দুইটাই কিন্তু আমার ট্রায়োস। ওকে, মানে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, আর ফ্রুক্টোজের মধ্যে 6টা কার্বন থাকবে। তারপরে বলছে কি যে সরল প্রোটিন নয় কোনটি? সরল প্রোটিন দেখো প্রোলামিন, গ্লুটেনিন, প্রোটামিন সবগুলাই কিন্তু সরল প্রোটিন, তাহলে হবে না কোনটা? মায়োসিন। আসলে তোমাদের উদ্ভূত প্রোটিনের মধ্যে একটা কথা লেখা আছে যে মায়োসিন থেকে মায়োসান, তারপর অ্যালবুমিন থেকে অ্যালবোমাস, এগুলো হচ্ছে উদ্ভূত প্রোটিনের উদাহরণ। তারপরে বলছে যে কোনটিতে, আর আর মায়োসিন কিন্তু একটা কমপ্লেক্স প্রোটিন। ওকে, আচ্ছা তারপরে দেখো কোনটিতে গ্লুটেনিন প্রোটিনটা বিদ্যমান থাকে?
তো গ্লুটেলিন আমরা কোথায় কোথায় পাবো? আমরা জানি চালের মধ্যে পাওয়া যায় অরাইজেনিন, এটা কিন্তু কিসের এক্সাম্পল? এটাই হচ্ছে আমাদের গ্লুটেলিনের কিন্তু এক্সাম্পল। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে আমাদের চালের মধ্যে। আর অন্যদিকে প্রোলামিনের এক্সাম্পল হচ্ছে আমাদের বার্লির মধ্যে যেটা পাওয়া যায়। কারণ বার্লির মধ্যে আমরা কি পাইছিলাম? জব এবং বার্লির মধ্যে আমরা পাইছিলাম হচ্ছে হর্ডিন, যেটা ছিল প্রোলামিন প্রোটিনের এক্সাম্পল। এটা আমরা ডিটেলসে কিন্তু আলাপ করছিলাম। সরিষা বীজের অঙ্কুরোদ্গমকালে খাদ্য হিসেবে ব্যবহৃত হয় কোনটা? আমরা জানি লিপিড, বীজের অঙ্কুরোদ্গমের সময়। তারপরে মোম কি জাতীয় পদার্থ? মোম হচ্ছে একটা লিপিড জাতীয় পদার্থ। কোনটি রিডিউসিং সুগার? রিডিউসিং সুগার হচ্ছে আমাদের এখানে গ্লুকোজ, বাকি তিনটা নন রিডিউসিং। মধু কোন মনোস্যাকারাইডটা বেশি পরিমাণে পাওয়া যায়? ফ্রুক্টোজটা বেশি পরিমাণে পাওয়া যায়, এই জন্য ফ্রুক্টোজটাকে আমরা বলবো হচ্ছে ফ্রুট সুগার, আর গ্লুকোজটাকে বলবো হচ্ছে গ্রেপ সুগার। গতে গ্লুকোজ, গতে গ্রেপ সুগার, সাথে হচ্ছে কর্ন সুগার। তারপরে দেখো, আর কোনটি ডাইস্যাকারাইড? ডাইস্যাকারাইড হচ্ছে আমাদের সেলোবায়োজ। আমরা জানি ব দিয়ে মনে রাখছিলাম, দুইটা বিটা গ্লুকোজ এখানে পাওয়া যায়। স্টার্চ এবং গ্লাইকোজেন হচ্ছে পলিস্যাকারাইড। রেফিনোজ হচ্ছে একটা ট্রাইস্যাকারাইড, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ পাওয়া যায়। পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ কত পার্সেন্ট? 12 থেকে 30%। জিনের রেগুলেশনে কোন প্রোটিনের ভূমিকা আছে? অবশ্যই হিস্টোন প্রোটিনের, কারণ তারা ডিএনএ এর সাথে মিলে তারা নিউক্লিওজোম তৈরি করে থাকে, আলটিমেটলি তারাই ক্রোমোজোম তৈরি করে। কোন এনজাইম স্টার্চকে ভেঙে ডেক্সট্রিনে রূপান্তর করে থাকে? যেহেতু স্টার্চের মধ্যে আমরা আলফা অ্যামাইলেজ পেয়ে থাকি, মানে আলফা গ্লুকোজ থেকে থাকে, এজন্য এখানে কাজ করবে আলফা অ্যামাইলেজ। এই আলফা অ্যামাইলেজ স্টার্চকে ভেঙে ডেক্সট্রিনে রূপান্তর করতে পারে। তারপর বলছে সেলুলোজ কত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের পলিমার? আমাদের কত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, তার মানে মনোস্যাকারাইড কোনটা সেলুলোজের মধ্যে? আমরা জানি যে বিটা গ্লুকোজ। গ্লুকোজের মধ্যে কয়টা কার্বন থাকবে? 6টা কার্বন থাকবে। প্রোটিনের অ্যামিনো অ্যাসিড গুলো একে অপরের সঙ্গে কোন ধরনের বন্ধনে যুক্ত হয়? আমরা জানি যে পেপটাইড বন্ধনে যুক্ত হয়। কার্বোহাইড্রেটের মধ্যে থাকে গ্লাইকোসাইটিক লিঙ্কেজ, আর লিপিডের মধ্যে থাকে অ্যাস্টার লিঙ্কেজ। হাইড্রোজেন বন্ধন আমরা কোথায় পেয়ে থাকি? আমাদের ডিএনএ এর মধ্যে যে আমাদের নাইট্রোজেনাস বেস গুলো থাকে তাদের মধ্যে থাকে হাইড্রোজেন বন্ধন। কোন জৈব উপাদানে গ্লুটামিক অ্যাসিড থেকে থাকে? গ্লুটামিক অ্যাসিড হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যামিনো অ্যাসিড, যেটা আমরা পাবো আমাদের আমিষের মধ্যে বা প্রোটিনের মধ্যে। তো এই তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের জৈব এই কোষ রসায়ন চ্যাপ্টারটার আজিবুর রহমান স্যার অনুশীলন প্রশ্নগুলো সলভ করলাম। সবাই ক্লাসটা করে অবশ্যই কমেন্টে একটা ডান লিখে দিও, ঠিক আছে? তাহলে নিজের মধ্যে একটা আর্জেন্সি, একটা নিজের মধ্যে একটা অ্যাচিভমেন্টের মতো একটা জিনিস কাজ করবে, যেটা আমি আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি, অথবা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করে, অথবা ডান লিখে কমেন্ট করে ফেলো। ওকে, তাহলে কেমন লাগলো ক্লাসটা অবশ্যই তোমরা জানাবা কমেন্টে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।